আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের সায়েন্টিস্টরা তিব্বত থেকে কিছু ডাটা কালেক্ট করেছিল, যে ডাটাকে কম্পাইল করার পর তারা বুঝতে পেরেছিল যে টেকটনিক প্লেট ধীরে ধীরে দুভাগ হয়ে যাচ্ছে। আপনি হয়তো জানেন যে প্রায় 50 মিলিয়ন বছর আগে ইন্ডিয়ান টেকটনিক প্লেট ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আমাদের উত্তরে বিশাল হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছিল। তবে এই দুটো প্লেটের ধাক্কা খাওয়ার পর হিমালয় পর্বতমালা হঠাৎ করেই তৈরি হয়ে যায়নি। বহু সময় ধরে এই পর্বতমালাটি ধীরে ধীরে তৈরি হয়েছে। একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে যে চাপ তৈরি হয়েছিল সেটা কিন্তু শেষ হয়ে যায়নি, সেই চাপ এখনো কাজ করছে। এর ফলে হিমালয় পর্বতমালাও ধীরে ধীরে বেড়েই চলছে। আর এই জন্যই সায়েন্টিস্টরা মনে করছে যে ভারত, তিব্বত এবং সম্পূর্ণ সাবকন্টিনেন্টাল প্লেট ভাগে ভাগ হয়ে যেতে পারে। স্ক্র্যাপবুক বাংলার ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগতম। দর্শক, সায়েন্টিস্টদের এই স্টাডি থেকে আমরা কি জানতে পারবো এবং এটা যদি সত্যি হয় তবে এর ইম্প্যাক্ট ভবিষ্যতে কি হতে পারে? বিষয়টাকে ভালোভাবে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে টেকটনিক প্লেট কি এবং সেটা আমাদের ভূপৃষ্ঠকে কিভাবে কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকে। টেকটনিক প্লেট থিওরি অনুযায়ী আমরা যে সমস্ত মহাদেশে থাকি সেগুলো কোনোটাই স্থির অবস্থাতে নেই। এই মহাদেশগুলো ধীরে ধীরে কন্টিনিউয়াসলি মুভ করছে। আসলে এই প্লেটগুলোর মুভমেন্ট এত ধীরে ধীরে হয় যে এদের পরিবর্তন বুঝতে গেলে কয়েক মিলিয়ন বছর সময় লেগে যায়। 1911 সালে জার্মান জিওফিজিসিস্ট অ্যালবার্ট ওয়েগনার পৃথিবীর মানচিত্রকে স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। তিনি দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকাকে স্টাডি করতে গিয়ে বুঝতে পারেন যে আটলান্টিক মহাসাগরকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই দুটো মহাদেশ একেবারে পাজলের মতো মিলে যাবে। তার সাথে তিনি এটাও খেয়াল করেন যে দক্ষিণ আমেরিকাতে এবং আফ্রিকাতে পাওয়া প্রাচীন ফসিলসের মধ্যেও অনেক সিমিলারিটি আছে। এটা দেখে স্বাভাবিকভাবেই তার মাথায় একটা প্রশ্ন আসে যে হাজারো কিলোমিটার দূরে অবস্থিত দুটি মহাদেশের মধ্যে একই ধরনের প্রাণী এবং উদ্ভিদ প্রাচীনকালে কিভাবে থাকতে পারে। অনেক সায়েন্টিস্টরা বলে যে প্রাচীনকালে হয়তো এই দুই মহাদেশের মধ্যে একটা ল্যান্ড ব্রিজ ছিল, কিন্তু অ্যালবার্ট ওয়েগনার এই কথাটা মানতে রাজি হচ্ছিলেন না। তিনি তার মতো করে একটা নতুন থিওরি প্রস্তুত করেন, আর তার এই থিওরির নাম ছিল কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তার এই থিওরি অনুযায়ী বর্তমানে যত মহাদেশ রয়েছে সেগুলো প্রাচীনকালে একত্রিত ছিল এবং যা একটা বিশাল সুপার কন্টিনেন্টের অবস্থাতে ছিল, যার নাম প্যানজিয়া। এই সুপার কন্টিনেন্টের চারদিকে ছিল একটা সুপার ওশান, যাকে প্যান্থালাসা বলা হয়। কিন্তু কয়েক মিলিয়ন বছরের মুভমেন্টের জন্য এই বিশাল মহাদেশটা ভেঙে টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে যায়। সমস্যা হলো তার এই থিওরিতে তিনি এটা বোঝাতে পারেননি যে মহাদেশের এই মুভমেন্ট অ্যাকচুয়ালি কিসের জন্য হয়েছিল, আর এই জন্যই সেই সময়কার সায়েন্টিস্টরা তার এই থিওরিকে সরাসরি রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে তার এই থিওরিটাই সত্যি বলে প্রমাণিত হয়। তবে তিনি তার থিওরিকে সত্যি প্রমাণিত হওয়া নিজের চোখে দেখতে পাননি। তার আগেই গ্রিনল্যান্ডে একটা এক্সপিডিশনে যাওয়ার সময় তার মৃত্যু হয়ে যায়। 1960-এর দশকে জন টুজো উইলসন নামে একজন কানাডিয়ান জিওফিজিসিস্ট কন্টিনেন্টাল ড্রিফট থিওরিকে আরও একবার চর্চার মধ্যে আনেন এবং তিনি এই থিওরির নাম দেন প্লেট টেকটনিক থিওরি। আসলে 1911 থেকে 1960-এর দশকে ক্রমান্বয়ে ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2 দুটো বড় বড় যুদ্ধ হয়ে গিয়েছিল, যার ফলে সায়েন্টিস্টদের কাছে নতুন নতুন টেকনোলজিও চলে এসেছিল, যে কারণে তারা আরও ভালোভাবে পৃথিবীকে স্টাডি করা শুরু করে দিয়েছিল। তবে যেই দুটো টেকনোলজি সায়েন্টিস্টদের সবচেয়ে বেশি কাজে আসে সেগুলো হলো সাইজমোমিটার এবং ম্যাগনেটোমিটার। সাইজমোমিটারের সাহায্যে সায়েন্টিস্টরা বুঝতে পারে যে সারা পৃথিবীতে একসাথে ভূমিকম্প হয় না, তাই কোনো ভূমিকম্প হলে সারা পৃথিবী একসাথে এফেক্টেড হয় না। এর মানে হলো পৃথিবীর যে প্লেটের উপর যখন ভূমিকম্প হয় তখন এই প্লেটের উপর যে এরিয়াটা আছে সেটাই এফেক্টেড হয়। তার সাথে ম্যাগনেটোমিটারের সাহায্যে সায়েন্টিস্টরা সমুদ্রের তলায় অদ্ভুত ধরনের কিছু ম্যাগনেটিক অ্যানোমালিকে খুঁজে পায়, আর এই সমস্ত ডাটা থেকেই সায়েন্টিস্টরা প্লেট টেকটনিক থিওরিকে জন্ম দেয়। এই প্লেট টেকটনিক থিওরি থেকেই আমরা বুঝতে পারি যে পৃথিবীর এই বড় বড় মহাদেশগুলো কেন এক জায়গায় স্থির নেই, কেন এরা কন্টিনিউয়াসলি ধীরে ধীরে মুভ করে চলছে। আসলে আমাদের পৃথিবী কয়েকটা লেয়ারে বিভক্ত। সবার উপরের লেয়ারটাকে ক্রাস্ট বলা হয়, তার নিচে মান্টেল এবং একেবারে ভেতরের লেয়ারটাকে কোর বলা হয়। ক্রাস্ট অংশের লিথোস্ফিয়ার সলিড হয়, কিন্তু লিথোস্ফিয়ারের নিচে স্থেনোস্ফিয়ার বলে একটা লিকুইড লেয়ার থাকে, যা প্রচণ্ড উত্তাপের কারণে লাভার ফরম্যাটে কন্টিনিউয়াসলি ফ্লো করতে থাকে। স্থেনোস্ফিয়ারের এই লাভা যখন প্রবাহিত হতে থাকে তখন তার সাথে এর উপরের লিথোস্ফিয়ারও নড়াচড়া করতে থাকে। অন্যদিকে পৃথিবীর কোরে নানান ধরনের রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল থাকে, যার ফলে একটা কনভেকশন কারেন্ট তৈরি হয়। এই কনভেকশন কারেন্ট পৃথিবীর কোর থেকে পৃথিবীর ক্রাস্টের দিকে মুভ করতে থাকে এবং
ক্রাস্ট ভেদ করে পৃথিবীর বাইরে আসতে চায়, আর এই জন্যই পৃথিবীর ক্রাস্টের ওপর বিভিন্ন ধরনের ক্র্যাক চলে আসে। পৃথিবীর ক্রাস্টে তৈরি হওয়া এই ক্র্যাকগুলোর জন্যই আমাদের ভূপৃষ্ঠের ক্রাস্ট 20টা ছোট ছোট ভাগে বিভক্ত, যার উপরেই আমাদের মহাদেশগুলো রয়েছে। তার সাথে লিথোস্ফিয়ারে যখন মুভমেন্ট হয় তখন কখনো কখনো দুটো প্লেট একে অপরের কাছে চলে আসে এবং ধাক্কা খায়, আবার কখনো কখনো একে অপরের থেকে দূরে সরে যায়। টেকটনিক প্লেটের এই মুভমেন্টকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো কনভার্জেন্ট, একটা হলো ডাইভার্জেন্ট, আর একটা হলো ট্রান্সফর্ম। যখন কনভার্জেন্ট মুভমেন্ট হয় তখন একটা প্লেট আরেকটা প্লেটের উপরে উঠে যায়, যাকে সাবডাকশন বলা হয়। আর এই মুভমেন্টের ফলে বড় বড় পর্বতমালা সৃষ্টি, যেমন আমাদের হিমালয় পর্বতমালা। যখন ডাইভার্জেন্ট মুভমেন্ট হয় তখন দুটো প্লেট একে অপরের থেকে দূরে সরে যায়, ফলে ওই এলাকাতে প্রচুর পরিমাণে লাভা বের হয় পৃথিবীর ভেতর থেকে। আর এই লাভাগুলোই ঠান্ডা হয়ে জমে যায়, যা সমুদ্রের মাঝখানে ছোট ছোট দ্বীপ তৈরি করে। এজন্যই হয়তো আপনি খেয়াল করেছেন যে আগ্নেয়গিরি পৃথিবীর সব জায়গাতে দেখা যায় না। আসলে টেকটনিক প্লেটের বাউন্ডারি যেখানে যেখানে আছে সেই সমস্ত জায়গাতে ভলকেনো বেশি অ্যাক্টিভ থাকে। তৃতীয় মুভমেন্টটি হলো ট্রান্সফর্ম। যখন ট্রান্সফর্ম মুভমেন্টটি হয় তখন দুটো প্লেট একে অপরের সঙ্গে ঘষা খায় এবং বড় বড় ভূমিকম্প দেখা যায়। ওই সমস্ত এলাকাতে, যেমনটা 2023 সালে আমরা তুর্কিতে দেখেছিলাম, ভূমিকম্পটা ট্রান্সফর্ম মুভমেন্টের জন্যই হয়েছিল। তো এতক্ষণ আমরা প্লেট টেকটনিক থিওরিটা খুব বেসিকভাবে বোঝার চেষ্টা করলাম, আর এই থিওরিটা আমাদের হিমালয় পর্বতের উপরও প্রযোজ্য হয়। আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট একটা সময় দক্ষিণ গোলার্ধে অবস্থিত ছিল, তবে পৃথিবীর প্লেটের মুভমেন্টের জন্য সাবকন্টিনেন্ট ধীরে ধীরে এসে ইউরেশিয়ার সঙ্গে ধাক্কা খায়। এই ধাক্কার কারণে ইউরেশিয়াতে যে ল্যান্ড ছিল সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে, যার ফলে আমরা আমাদের উত্তরে বিশাল হিমালয় পর্বতমালাকে দেখতে পাচ্ছি। তবে প্লেট টেকটনিকের ওই কনভার্সন ফোর্স এখনো বিদ্যমান, সেটা বর্তমানেও একই গতিতে চলছে। তবে রিসেন্টলি আমেরিকান জিওলজিক্যাল ইউনিয়নের 2023 সালের সামিটে একটা রিসার্চ পেপার পাবলিশ হয়, যেখানে সায়েন্টিস্টরা ইন্ডিয়ান টেকটনিক প্লেটের দুটো আলাদা আলাদা মুভমেন্ট লক্ষ্য করেছেন। ইউরেশিয়ার সাথে ইন্ডিয়ান টেকটনিক প্লেটের ধাক্কার জন্য ইন্ডিয়ান প্লেটের উপরিভাগ যেমন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, তেমনি ইন্ডিয়ান প্লেট এশিয়ান প্লেটের নিচে ধীরে ধীরে ঢুকেও যাচ্ছে। আর এর জন্যই সায়েন্টিস্টরা অনুমান করছে যে ইন্ডিয়ান টেকটনিক প্লেট হয়তো এই প্রেসারকে সহ্য করতে না পেরে মাঝখান থেকে ভেঙে যেতে পারে। তবে এখানেও দুটি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, এই থিওরিটা এখনো পিআর রিভিউতে আছে, আর দ্বিতীয়ত এই প্রসেসটা হতে কয়েক মিলিয়ন বছর সময় লেগে যেতে পারে। কিন্তু সমস্যা হলো এই দুটো প্লেটের মধ্যে বাড়তে থাকা চাপের জন্য হিমালয় এবং তিব্বত এলাকাতে বড় বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা থেকেই যায়। আর সায়েন্টিস্টরা এটাকে নিয়ে যত বেশি রিসার্চ করবে তত আগে আমরা বুঝতে পারবো যে ওই এলাকাতে মানুষদের কতটা বেশি সতর্কতার সাথে থাকতে হবে। আশা করি স্ক্র্যাপবুক বাংলার এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। আপনার ভালোবাসাপূর্ণ মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো দুর্দান্ত ভিডিওতে।